সম্পর্ক ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সেটা দমবন্ধকর না হচ্ছে। কিন্তু আমাদের দাদামশাই ডোনাল্ড ট্রাম্প যেভাবে একদম বসি অ্যাটিটিউড করে সবকিছুতেই তার কর্তৃত্ব রয়েছে, আমেরিকার কর্তৃত্ব রয়েছে, এটাই কি কোথাও গিয়ে একটা সমস্যা হলো যার জন্য অক্টোবরে বড় কিছু হতে চলেছে? দেখো, প্রথমে শুরু করি একটা হিন্দি ছায়াছবি আমরা মোটামুটি সবাই দেখেছি, দিওয়ার, অমিতাভ বচ্চনের। তো তখন ওখানে একটা লেজেন্ডারি ডায়লগ ছিল, লেজেন্ডারি ডায়লগ। সেই লেজেন্ডারি ডায়লগ হচ্ছে যে আজ ফিরেক কুলি হাফতা নেই দেগা। ঠিক আছে, পয়েন্টটা হচ্ছে কোনো দিনই কোনো সম্পর্কে এটা হতে পারে না যে তুমি শোষণ করেই যাবে আর আমি শোষিত হয়েই যাব। সেটা ব্রিটিশরাও এখানে চেষ্টা করেছিল, পারেনি। আমেরিকারাও গোটা বিশ্বের কাছে এটা চেষ্টা করছে, যেটা পারবে না। পয়েন্টটা হচ্ছে দিনের পর দিন শোষিত হতে 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 কোথাও গিয়ে তো ভাবনা চিন্তার জায়গায় এসেই যায়, এবং তখন কোথাও গিয়ে একটা গোটা পৃথিবীর বুকে একটা নতুন বিজয় জন্ম নেয়, যে বিজয় গিয়ে বলে চোখে চোখ ফেলে যে আজ ফিরেক কুলি হাফতা নেই দেগা। ঠিক আছে, এই বিজয়টা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে ভারতবর্ষ আজকে। আচ্ছা, তার কারণটা হচ্ছে, দেখো, ট্রাম্পের সার্টিফিকেট আমাদের দরকার নেই যে আমরা উই আর দ্য বেস্ট নেগোসিয়েটার অফ দ্য ওয়ার্ল্ড, কিন্তু এই কথাটা আমরা জানি যে বিশ্বাস একটা সম্পর্কের কাছে কতটা ইম্পর্ট্যান্ট একটা ক্রাইটেরিয়া, লং টার্ম প্ল্যানিং ইনভলভমেন্ট কতটা ইম্পর্ট্যান্ট একটা ক্রাইটেরিয়া। কনসিডারিং অল দিস, ইন্ডিয়া যে জায়গায় নিজেকে তুলে ধরছে, যে জায়গায় নিজেকে তুলে ধরেছে, সেই জায়গাকে কম্পিট করতে গেলে যেই সিলেবাসের সাবজেক্ট নিয়ে লড়াই করতে হবে, সেই সাবজেক্টগুলো আমেরিকার কাছে কঠিন, শুধু না, আমেরিকা জানেই না। আর সেই সাবজেক্টগুলো পড়তে যেই মাইন্ডে যেই ওপেন উইন্ডোগুলো দরকার, সেটা আমেরিকার নেই। তোমাকে আমি যদি কিছু শেখাই, তুমি তো তখনই শিখতে চাইবে যদি তোমার সেই শেখার মতো আগ্রহটা থাকে। যদি শেখার আগ্রহ নাই থাকে, তাহলে তুমি জীবনে কিছু শিখতে চাইবে না। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন 99% অফ দিস পিপল, এরা সবসময় চেষ্টা করে বোঝাতে যে আই অ্যাম দ্য বস। দেয়ার ইজ নো কনসেপ্ট অফ বসিং ইন ডিপ্লোমেসি। তুমি যদি বসিং আমার সাথে, এবং দেখো অপারেশন সিন্দুরের সময়ও যেটা আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প মাঝখানে এসে খুব বড় করে বললেন যে যুদ্ধবিরতি আমি করেছি, এবং মানে সেভারাল টাইম এই কথাটা নরেন্দ্র মোদী তিনি ফোন করে পর্যন্ত বলেছেন যে ভারত পাকিস্তানের যা হয়েছে ভারত পাকিস্তান বুঝেছে। ডোনাল্ড ট্রাম্প তিনি সমানে বলে যাচ্ছেন আমি করেছি। নিঃসন্দেহে এখানে ট্রাম্পের কোনো স্বার্থ আছে, কি স্বার্থ সেটা নিয়েও কথা বলবো, কিন্তু সেইটা তো আমি তোমাদের এখানে এটা শোতে বললাম, কখনো কখনো দাম্পত্য জীবনে যা যা কলহ হচ্ছে সেটার জন্য কিন্তু একবার ডোনাল্ড ট্রাম্পকে জানানো উচিত। তাহলে আমেরিকায় যে এত ডিভোর্স রেট, হ্যাঁ, এত ডিভোর্স রেট কমে যাবে। ধরো দুজন প্রেম করে, তাদের মধ্যে হেভি ঝগড়া হচ্ছে, বা হাজব্যান্ড ওয়াইফ হেভি ঝগড়া হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প ডাকলো, যেরকম সবাইকে ওরা বোঝাবে, বুঝিয়ে টুজিয়ে দিয়ে একটা স্যাট করে টুইট করে দিল যে অমুক আপনার ওয়াইফ আমার সাথে কথা বলেছে, উনি এখন শান্তি প্রক্রিয়ায় যেতে, তাহলে কিন্তু আমেরিকায় শান্তি হবে, আমেরিকার অনেক সোশ্যাল প্রবলেম মিটে যাবে। সুতরাং এইসব কথাবার্তা বলে কোনো লাভ নেই। যেমন আননেসেসারি শান্তির গল্প চলে না, তেমনি আননেসেসারি এসব বাজে বকে আমাদেরও সময় নষ্ট করার কোনো মানে হয় না। দ্বিতীয় কথা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প নিজের ইন্টারফারেন্সটা ততটাই এইসব ঘটনায় থাকছে যতটা আমার ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট করার পিছনে যতটা হাত আছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্পও ততটাই ইনভলভড। ধরো ইন্ডিয়া পাকিস্তানের ব্যাপারে যে শান্তি চুক্তি, তাতে ডোনাল্ড ট্রাম্প ততটাই ইনভলভ যতটা ডোনাল্ড ট্রাম্পকে ভোটে জেতানোর প্রতি আমি ইনভলভ। এবার উত্তরটা তুমি পেয়ে গেছো। সুতরাং আজকের এই গোটা পরিমণ্ডলে একটা প্রচণ্ড হাস্যকর সিনারিও এই ভদ্রলোকটি ক্রিয়েট করেছে। দেখো, আমি তোমায় বলি একটা জিনিস, ইন্ডিয়া, রাশিয়া, চায়না, এদের যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা কিন্তু ইনডেপথ ব্যাকগ্রাউন্ড, ঘেঁটে ঘ নয়। আচ্ছা, এইখানে দাঁড়িয়ে তো মানে যখন ইন্ডিয়া, চায়না, রাশিয়া, রাশিয়া, ইন্ডিয়া, চায়না বলো, ইট সাউন্ডস গুড, ওকে, ঠিক আছে, তাই হোক। তো এইখানে দাঁড়িয়ে একটা সময় পর্যন্ত এটা শোনা যেত যে আমরা গালওয়ান সংঘর্ষ দেখেছি, যেখানে ভারতের সঙ্গে চীনের একটা দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু এখন দেখো জয়শঙ্কর তিনি চীনে গেলেন, মানস সরোবর যাত্রা নিয়ে একটা পজিটিভ এক্সচেঞ্জ হলো দুজনের মধ্যে যে ঠিক আছে চলো এভরিথিং উইল বি সর্টেড আউট। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও গিয়ে কি ভারত আর চীন এই আজকালকার সিচুয়েশনশিপে চলে এসছে? হ্যাঁ, এটাই তো নতুন সিচুয়েশনশিপ। মানে সিচুয়েশনশিপ বললে আবার এটা মানে অনেক অ্যাডাল্ট ডেসক্রিপশন দিতে হবে, তো সেটা লেটস গো ইনটু আ ভেরি ফানি থিং। মানে একটা খুব জিনিস যেটার সাথে সবাই রিলেট করতে পারে নিজেদের। ধরো আমাদের পুজো আচ্ছা আমাদের এখানে প্রচুর হয়, প্রচুর ক্লাব আছে আমাদের এখানে। আচ্ছা, এবার ক্লাব আছে, তো আমাদের এখানে একটা অদ্ভুত প্রক্রিয়া চলে। প্রক্রিয়াটা এরকম, ধরো
বিভিন্ন ক্লাব দেখবে সরস্বতী পুজো করে, ছোট ছোট করে সরস্বতী পুজো করে, সেখানে যত রাজনৈতিক নেতা নেতৃত্ব আছে, গুন্ডা বদমাশ আছে, তারা খুব একটা ইন্টারেস্ট নেয় না। আর ইন্টারেস্ট নিলে সেটাকে দখল করে নেওয়ার চেষ্টা করে, যে এই কালকে থেকে তুই সরস্বতী পুজো করবি না, পরশু থেকে তোর সরস্বতী পুজো আমি প্রেসিডেন্ট, এই ধরনের একটা দখলদারি চলে। এইবার যদি সব এই ক্লাবের মাথারা কোথাও গিয়ে মনে করে যে ভাই আমরা পুজো করি আমাদের খরচায়, তুমি এসে দখলদারি করছো, দাদাগিরি করছো, তখন এই ডিসকাশনটা হতে 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 একটা কোথাও গিয়ে যদি সবাই মিলে এটা ডিসাইড করে যে আমরা সবাই মিলে একটা মিলিত চাঁদা তুলবো, সেটাই সবার মধ্যে ভাগ করব, এবং সেই ভাগটা শুধু করব তাই নয়, আমরা সেই ভাগ করা চাঁদা দিয়ে যেমন সরস্বতী পুজো করব, আবার আগামী দিনে মিলিত সেভিংস দিয়ে আমরা একটা বড় দুর্গা পুজোও করবো, তখন কিন্তু দাদাদের কাছে রেলেভেন্সের প্রশ্ন এসে যাবে যে আমি ভাই তাহলে তো আর চমকে কিছু করতে পারবো না, কারণ আমি চমকে গিয়ে করবোটা কি, আমি চমকাতে গেলে তাদের নিজের এখন স্টেবিলিটি চলে এসছে। সুতরাং এটা এমন একটা প্রক্রিয়া তৈরি হচ্ছে যেই প্রক্রিয়ায় রাশিয়া, ইন্ডিয়া, চায়না ইন্ডিভিজুয়ালিও বাঁচার মতো জায়গায় থাকবে, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যাজ এ হোলও বাঁচার মতো জায়গায় থাকবে। দ্বিতীয় জিনিসটা বোঝো, খুব জরুরি, বারংবার দুটো জিনিসের উপরে জোর দেওয়ার কথা বলা হচ্ছে, একটা হচ্ছে এনার্জি হাব, একটা হচ্ছে রিজার্ভস। হোয়াট ইজ এনার্জি হাব? এনার্জি হাব মানে হচ্ছে শুধুমাত্র যতটা প্রতিটা রাষ্ট্রের একটা পর্যাপ্ত পরিমাণের এনার্জি রিকোয়ারমেন্ট আছে, যদি আমার সেই রিকোয়ারমেন্টটা অতিক্রম করে একটা বাজেট অফ এনার্জি থাকে যেটাকে আমরা স্টোর করে রাখি আমাদের দুর্দিনের জন্য, আগামী দিনের জন্য, বিভিন্ন কারণে, সায়েন্টিফিক রিসার্চের জন্য, বিভিন্ন কারণ হতে পারে তার, এই এনার্জি হাবগুলো যদি প্রতিটা দেশে স্ট্রং এনাফ হয় এবং কিউমুলেটিভভাবে এই গোটা এনার্জি হাবটা একসাথেও কাজ করতে পারে, তাহলে অবভিয়াসলি যে আমার এগেনস্টে সে তো ভয় পাবে, স্বাভাবিকভাবে ভয় পাবে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে ইকোনমি, ট্রানজ্যাকশনাল ইকোনমি নানান রকমের হয়। কীরকম হয়? ছোট 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 ট্রানজ্যাকশন হলো, আবার এরকমও তো হয় অ্যাকিউমুলেটিভ ট্রানজ্যাকশন, একটা বড় আকারের ট্রানজ্যাকশন, এই বড় আকারের ট্রানজ্যাকশনটাতেও আমি পার্টিসিপেট করছি, ছোট ছোট ট্রানজ্যাকশনে আমি পার্টিসিপেট করছি, কিন্তু ট্রানজ্যাকশন মানে একটা ভ্যালু আছে, কারেন্সি আছে, সেই কারেন্সিটা কি হবে? সেটা আমার নিজস্ব কারেন্সি হবে, সেটা আমার নিজের দেশের কারেন্সিকে আমি প্রায়োরিটাইজ করব। তাহলে কি হবে? যারা এতদিন ধরে ঠুক 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 করেছে দানা খেত, যারা এতদিন ধরে সব জিনিসে হাত গলিয়ে বসে থাকতো, তারা আজকের ডেটে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে যে আমার তো আর উপরি পাওয়াটা হবে না। সেই জন্যই আমি প্রথমেই সেই দিবারের ডায়লগ দিয়ে শুরু করলাম যে আজ ফিরে কুলি হাফতা নেই দেখা, হাফতা দেওয়া যখনই বন্ধ হবে তখনই লাইন হবে। চায়না, ইন্ডিয়া, বা তুমি যেটা বলছো যে রাশিয়া, ইন্ডিয়া, চায়না, অফ কোর্স রাইট, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের বড় প্ল্যানিংটা ঠিক কি রয়েছে? কারণ অক্টোবরে কিছু একটা হতে চলেছে, কি সেই প্ল্যানিং? দেখো, মেইনলি তিনটে রিকোয়ারমেন্ট আছে। যে কোনো ওয়ার্ল্ড যত কিছু দেখছো, যত কনফ্লিক্ট দেখছো, যত আড়ম্বর দেখছো, এই আড়ম্বরের পিছনে কিন্তু ওয়ান অ্যান্ড অনলি ক্রাইটেরিয়া হচ্ছে ইকোনমিক কন্ট্রোল।